রূপ, আমি তোমাকে আবারও বলছি, তনুর সাথে আমি তোমার বিয়ে দেব না। বারবার একই কথা বলে আমাকে বাধ্য করো না কোনো কঠিন সিদ্ধান্ত নিতে। এতটুকু কথা বলেই আঞ্জুয়ারা বানু বসার ঘর থেকে উঠে নিজের ঘরে চলে যান। রূপ আর সাফায়েত সাহেব সেখানেই বসে আছেন। তনু আর রূপের বিয়েটা ইনডিরেক্টলি সাফায়েত সাহেবের উদ্যোগেই হয়েছিল। সেদিন মামুনির আর তনুর কথোপকথনের পর রূপ বাড়ি থেকে বার হয়ে তার ছোট চাচা সাফায়েত সাহেবকে কল করেন। সবটা জানান তাকে। সাফায়েত সাহেব সেদিন রূপকে শুধু বলেছিল, যে কোনো কিছুর বিনিময়েই হোক নিজের ভালো থাকাকে কখনো বিসর্জন দিস না, ভালোবাসার মাঝেই তো ভালো থাকা। আজই সাফায়েত সাহেব ফিরে যাবেন তার কর্মস্থলে। আজকে শুরু করছি তাসের ঘরের 7ম পর্ব। গল্পের পাঠগুলি কেমন লাগছে সেটি নিশ্চয়ই জানাতে ভুলবেন না, এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতা একান্ত কাম্য। চলুন তাহলে শুরু করছি আজকের গল্প, তাসের ঘরের 7ম পর্ব। যাবার আগে ভেবেছিলেন রূপ আর তনুর ব্যাপারটা বড় আপাকে জানিয়ে দেবেন, কিন্তু আঞ্জুয়ারা বানুর অসুস্থতা আর বিষণ্ণ মুখ দেখে তিনি বলতে চেয়েও কিছু বলতে পারেন না। হাজার হোক বড় আপা তো মায়ের মতো, আরেকটু সময় নিয়েই না হয় তনুর ব্যাপারটা মেটানো যাবে। কিছুদিন যাবৎ আঞ্জুয়ারা বানুর শরীর মন কোনোটাই ভালো চলছে না। আজকাল তার অতীতের কথা বড্ড বেশি মনে পড়ে অতীতে কাটানো সব ভালো সময়গুলোর কথা। তন্ময় তাকে বড্ড ভালোবাসত। বাড়ি থেকে পালানোর পর আঞ্জুয়ারা বানুর পরিবার আঞ্জুয়ারা বানুর মুখ দেখতে নারাজ ছিল, তবে তন্ময় সবসময় তাকে খুশি রাখার চেষ্টা করত। সব কিছু যেন স্বপ্নের মতো ছিল, কোথাও ভালোবাসার কমতি ছিল না। বিয়ের বছর পার হতে না হতেই আঞ্জুয়ারা বানু জানান তিনি মা হতে চলেছেন। খবরটা পেয়ে তন্ময় আঞ্জুয়ারা যতটা না খুশি হয়েছিল, তার চেয়ে বেশি খুশি হয়েছিল আঞ্জুয়ারা বানুর বাবা আর ভাই। সব রাগ অভিমান ভুলে তারা ছুটে এসেছিল তাদের প্রিয় আঞ্জুর কাছে। একমাত্র মেয়ে নিজের মাঝে লালন করছে ছোট্ট একটা প্রাণ, এর চেয়ে বেশি খুশির খবর আর কী হতে পারে। তবে সবটা গল্পের মতো হলেও মাঝে ঘন কালো মেঘ বাসা বাঁধে। আঞ্জুয়ারা বানুর তখন 7 মাস চলছিল। সেদিন বাহিরে খুব বৃষ্টি হচ্ছিল। তিনি অবশ্য তখন বাপের বাড়িতেই ছিলেন। তন্ময় অফিসে। বাহিরে বৃষ্টি দেখে হঠাৎ করেই তার সাজ জাগে বৃষ্টিতে ভেজার। তন্ময় ফোনের ওপার থেকে এক নাগাড়ে বারণ করেই যাচ্ছিল তাকে, এই সময় একদম ঠান্ডা লাগানো যাবে না, না মানে না। তন্ময় বেশ রাগারাগিও করছে, কিন্তু আঞ্জুয়ারা তো প্রথম থেকেই একরোখা জিদ্দি। কে শুনে কার কথা। আস্তে ধীরে পা টিপে টিপে হাঁটা দেয় ছাদের দিকে। রূপ তখন 4 বছরের বাচ্চা। ফুপিকে দেখে ছাদে সেও ছুট লাগায় পিছু পিছু। দুজন স্বাদ মতো ভিজে নেয় আষাঢ়ের প্রথম বর্ষণে। এবার বেশ শীত করছে, আবার বাহিরের ঝড়ও শুরু হয়ে গেছে। বৃষ্টির বেগ যেন বেড়েই চলছে। এখন নিচে নামার পালা। দুজন ধরাধরি করে নামার সময় হুট করেই পা স্লিপ করে আঞ্জুয়ারা বানুর দুম করে সিঁড়ি বেয়ে নিচে পড়তে থাকে। ছোট্ট রূপ সেখানেই ভয় পেয়ে কান্না করতে থাকে। বাহিরে প্রচণ্ড ঝড় চলছে, আর আঞ্জুয়ারা বানু নিচে পড়ে ছটফট করছে। তাদের চিৎকারে এক এক করে বেরিয়ে আসতে থাকে বাড়ির লোকজন। তন্ময়কেও সাথে সাথে ফোন করা হয়। আজ সকাল থেকে আঞ্জুয়ারা বানুর কেন যেন বারবার নিজের মায়ের কথা মনে পড়ছে। সে সাফায়েতের কাছে যায়, বায়না ধরে গ্রামের বাড়ি যাবার জন্য। সেখানে তাদের বাবা মায়ের কবর আছে, একবার জিয়ারত করে আসবে, কাছে থেকে দেখে আসবে, এতেই হয়তো মন একটু শান্ত হবে। যদিও আজ সাফায়েত সাহেবের বিদেশ ফিরে যাবার কথা ছিল, তবুও বড় আপার আবদার রাখার জন্য রাজি হয়ে যায়। কাল সকাল সকাল বেরিয়ে যাবে সবাই। কিন্তু তনুর কি হবে? তনুর তো ফাইনাল এক্সাম চলছে, সে তো যেতে পারবে না। তনু মাকে জানিয়ে দেয় একটা দিন সে বন্ধুর বাড়িতে থাকবে, তাতে তার কোনো অসুবিধা হবে না। তনু ছাড়া বাড়ির সবাই যাবে তাদের গ্রামের বাড়িতে। বেশ সকাল সকাল সবাই তৈরি হয়ে নেয়, উদ্দেশ্য গ্রামের বাড়িতে। তনু মা মামিদের বিদায় দিয়ে রওনা হয় কলেজে।
বেরোনোর আগে তৈরি হয় নতুন সমস্যা। রূপের নাকি কী একটা কাজ পড়ে গেছে, এখন সেও নাকি যেতে পারবে না। রূপের মা বার কয়েক রূপকে বলে, কোনোভাবেই কি কাজটা পরে করা যায় না? একটা দিনেরই তো ব্যাপার, কাল বিকেলেই ফিরে আসব। রূপ একটু অসহায় ভঙ্গিতে উত্তর দেয়, না মা, সম্ভব না। তেমন হলে আমি নিজেই চলে যেতাম, কিন্তু সম্ভব না। আঞ্জুয়ারা বানু কিছু বলে না, চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন তিনি। রূপ মামুনির দিকে ছোট্ট করে বলে, সরি মামুনি। সবাই বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। প্রায় 3টে নাগাদ তনুর এক্সাম শেষ হয়। তনু ক্যাম্পাস থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, সঙ্গে তার বান্ধবীও। উদ্দেশ্য একটা সিএনজি পেলে সেটা নিয়ে রওনা হবে ফ্রেন্ডের বাসায়, রাতটা সেখানেই থাকবে। হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় একটা কালো গাড়ি। রূপ গাড়ি থেকে নেমে আসে। তনু তো অবাক, যাওনি? গেছি তো। তাহলে? রূপ গ্রামে গেছে আর আমি রূপের ভূত। কী সব বলো? দেখতেই তো পাচ্ছিস তোর সামনে দাঁড়িয়ে, গেলে না কেন? রূপ শান্ত স্বরে জবাব দেয়, তোর জন্য। পাশে তনুর বান্ধবী হেসে ওঠে। সে রূপ তনুর ব্যাপারে সবই জানে, বিয়েতে সাক্ষীও ছিল। রূপ তনুর ফ্রেন্ডকে বাসায় নামিয়ে দেয়। তনুও যেতে চাইলে তনুর হাত চেপে ধরে। কই যাস? কেন, নিশুর বাড়ি? কেন? ওমা, আজ না ওর সাথে থাকার কথা? বাড়িতে তো কেউ নেই, কই থাকবো? কেন, এই যে আমি আছি, আমার সাথে থাকবে। তনু আর কিছু বলে না, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপের দিকে। তারা দুপুরের খাবারটা একসাথেই বাহিরে খেয়ে নেয়। তনু বাড়ি ফিরে গোসল শেষ করে বিছানায় গা এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত, শোয়া মাত্র সে ঘুমিয়ে পড়ে। রূপ বার কয়েক তনুকে দেখে যায়, সে এখনও ঘুমিয়েই আছে। প্রায় সন্ধ্যে 7টা নাগাদ তনুর ঘুম ভাঙে। কিচেনে গিয়ে কফি বানিয়ে হাঁটা দেয় রূপের ঘরে। গোটা বাড়িতে এখন শুধু তারা দুজনই আছে। রূপ বিছানায় বসে ফোন চাপছে। তনুকে দেখেও সে মাথা তুলছে না। তনু রূপের কাছে গিয়ে বসে। নাও, কফি বানিয়েছি। দরকার নেই, যা ঘুমা, রাত হয়েছে। মানে কি? কিছু না। তনু বুঝে গেছে রূপ রেগে আছে। তনু মুখ কাচুমাচু করে উত্তর দেয়, একটু টায়ার্ড ছিলাম। ঠিক আছে। রাতে কি খাবে? কি রান্না করব? নাকি বাইরে থেকে কিছু অর্ডার করব? রূপ একটু নড়ে চড়ে বসে তনুর মুখের দিকে তাকিয়ে উত্তর দেয়, তনু, বাইরে যাবি ডিনার করতে? ক্যান্ডেল নাইট ডিনার? তনু হাসে, হেসে উত্তর দিয়ে চলে যায়। দুজন রেডি হয়। তনু প্রথমে রেগুলার একটা ড্রেস পরলেও পরে রূপের জোড়াজড়িতে একটা শাড়ি পরে নেয়। দুজনে বেশ কাপল কাপল লাগছে আজ। রাত খাবার শেষ করে তনু বাড়ি যেতে চায়। বেশ রাত হয়ে গেছে। রূপ ভ্রু কুচকে তনুকে বলে ওঠে, বাড়ি যাব কেন? আজ রাতে আমরা এখানেই থাকবো। তনু অবাক হয়ে বলে, এখানেই থাকবো? এখানেই। তনু একবার নিজের দিকে তাকায়, একবার রূপের দিকে তাকায়, তারপর প্রশ্ন করে, আর জামা কাপড় এসব পরেই থাকবো নাকি? রূপ একটু বিরক্ত হয়ে উত্তর দেয়, দরকার নাই। নমস্কার, গল্প পাঠে আমি প্রিয়া। গল্পগুলি কেমন লাগছে সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না, এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দুটোই একান্ত কাম্য। চলুন তাহলে আবার আমি নতুন কোনো পর্ব নিয়ে আসব। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।